চ্যাপ্টার 7 পার্ট 2। কিছু রাজনৈতিক ইতিহাস দরকার আছে। রাজনৈতিক ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো জামাত ইসলামী। জামাত ইসলামী এটা নিষিদ্ধ হয় 1 আগস্ট 31 জুলাই 24। আর এই নিষিদ্ধ আদেশ বাতিল হয়, এটা বাতিল হয় 28 আগস্ট 2024। আর জামাত নিষিদ্ধের আদেশ বাতিল হয়েছে 28 আগস্ট 2024। আর জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার আদেশ বাতিল হয় 21 অক্টোবর 2024। তবে নিবন্ধন পাবে কিনা, নিবন্ধন পাওয়ার শুনানি 21 জানুয়ারি 2025। এই কয়েকদিন পরে, পরশু দিনই হবে, পরশু দিনের পরের দিন। আর ছাত্রলীগ নিষিদ্ধ হয়, ছাত্রলীগ নিষিদ্ধ একটা 27 অক্টোবর 2024। ছাত্রলীগ নিষিদ্ধ 27 অক্টোবর 2024। বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় গণভোট। গণভোট এটি সংবিধানে যুক্ত হয় 5ম সংশোধনীতে। 1979 সালে 142 নং অনুচ্ছেদে বাতিল হয় 15ম সংশোধনীতে 2011 সালে পুনরায় ফিরে আসে গণভোট। পুনরায় ফিরে আসে 17 ডিসেম্বর 2024 তারিখে। 17 ডিসেম্বর 2024 তারিখে পুনরায় ফিরে আসে। আলোচিত ইস্যুর মধ্যে কয়েকটা ইস্যু খুব গুরুত্বপূর্ণ। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো বাকশাল। বাকশাল গঠন হয়েছে 24 ফেব্রুয়ারি 1975 সালে। আর বাকশাল মেয়াদ ছিল 232 দিন, অর্থাৎ 15 আগস্ট পর্যন্ত। তখন থেকে 15 আগস্ট 1975 পর্যন্ত 232 দিন মেয়াদ ছিল। 232 দিন। দল ছিল 4টি, বাকশালের দল ছিল 4টি: আওয়ামী লীগ, জনতা লীগ, জাতীয় লীগ, মুজাফফর আর কমিউনিস্ট পার্টি। দল 4টি। একটা ছিল আওয়ামী লীগ, আরেকটা ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আরেকটা ছিল জাতীয় লীগ, যেটা ছিল ওসমানীর, আরেকটা ছিল ন্যাপ মুজাফফর, ন্যাশনাল আওয়ামী পার্টি মুজাফফর। সাউন্ড কি একটু কম নাকি? ন্যাপ মুজাফফর ছিল আরেকটা। আমি আজকে হেডফোন ইউজ করি না, কারণ খুব কুল পরিবেশটা, সেজন্য। কেমন যেন ভালো লাগতেছে না আজকে সন্ধ্যা থেকে, শরীরটা কেমন যেন না, আবহাওয়াটা গরম ঠান্ডা ভ্যাপসা।
বাংলাদেশ ভারতের সীমান্ত সমস্যা নিয়ে কিছু বলবেন? বাংলাদেশ ভারতের সীমান্ত সমস্যা নিয়ে বলার বিষয় হলো, আসলে ভারত বাংলাদেশকে কোনো ছাড় দেবে না। ভারতের ফরেন পলিসি যেটা আছে, ভারতের কথা হলো যে পাকিস্তানের কে সমর্থন করলে তাদের সাথে সম্পর্ক রাখবে না। এতে যা হোক, বাংলাদেশের ওদের এক্সপোর্ট হয় $77 বিলিয়ন। ইন্ডিয়ার 2023 সালে তাদের $8 বিলিয়ন তাদের এক্সপোর্ট হয়েছে টোটাল। আর সেখানে এক্সপোর্টের মধ্যে বাংলাদেশে এক্সপোর্ট করছে মাত্র $13 বিলিয়ন, যেটা তাদের 1.5%। এই 1.5% নিয়ে তারা কিন্তু টোটালি অরিড না। আপনি বলুন পিএস পচে যায়, ওদের হোটেল ভাড়া হয় না, এসব থার্ড ক্লাস কথাবার্তা ভাই, এটা বলেন না। ওরা কিন্তু ভাই জিডিপিতে থার্ড বিগেস্ট নেশন। ওরা কেন মানবে না? আমরা জিন্নার জন্মদিন বাংলাদেশে পালিত হয়েছে, এটা ওদের জন্য খুবই বোদারিং ইস্যুস। আপনার পাকিস্তানের সেনা কর্মকর্তারা বাংলাদেশে প্রশিক্ষণ দিবে, এটা ওদের জন্য খুবই বোদারিং। আবার ওদের বাণিজ্য জাহাজ বাংলাদেশে আসছে, এটা ওদের জন্য বোদারিং। আপনি মিলিটারি ইনফরমেশনের জন্য আপনি ওদের কাছ থেকে হেল্প নেবেন, আপনি নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে চিন্তা করছেন, আপনাকে ভাই ভারত ভালোভাবে নিবে না। কিন্তু ভারতের জন্য বিপদ হলো যে আমাদেরকে যদি ভালোভাবে না নেয়, যেটা সেনাপ্রধানের বক্তব্য দেখছেন, ভারতের সেনাপ্রধানের 5 দিন আগে যে বক্তব্য, সেখানে তিনি বলছেন যে ভারতকে ভারত বাংলাদেশকে গুরুত্বের সাথে বিবেচনা করে। কারণ ভারত অস্থিতিশীল, বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারতের কয়েকটি অঙ্গরাজ্য এখানে অস্থিতিশীল হবে। এটা ট্রু যে বাংলাদেশের আসলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি বা যদি এখানে জনগণ যদি ভারত বিদ্বেষী হয়, এটা ভারতের জন্য আসলে এটা থ্রেটফুল। কিন্তু ভারত যেটা মনে করে যে তারা যদি চীন প্রদেশ বা রাখাইন প্রদেশকে যদি তারা স্বাধীনতার স্বীকৃতি প্রদান করতে পারে, অলরেডি তারা কিন্তু সাহায্য পাঠাচ্ছে। এবং এটা হয়ে গেলে কিন্তু আসলে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর প্লাস হলো আরাকান আর্মি। কিছুক্ষণ আগে নিউজ দেখলাম, সত্য মিথ্যা জানি না, যে বাংলাদেশের বাণিজ্য জাহাজে আক্রমণ করেছে আরাকান আর্মি। বাংলাদেশের বাণিজ্য জাহাজ, এটা আরাকান আর্মি বঙ্গোপসাগর থেকে তারা দখল করেছে। সো এরকমের কিছু ইস্যুসের কারণে বাংলাদেশ উইল বি গেট করে, এবং এখানে যেটাকে বলে রিজিওনাল যে স্টেবিলিটি, এটা বাংলাদেশ ভঙ্গ করবে। আপনি এখানে ভারতের পণ্য পোড়াবেন, ওরা কিছু বলবে না। আপনি পতাকায় হাঁটবেন, এটাও কিছু বলবেন। এটা আপনিও তো, আমার বাংলাদেশের পতাকা যদি ওরা হাঁটতো, আমাদের কি ভালো লাগতো? এই চাইলে আমাদের ভালো লাগতো না। ন্যাশনালিজম এটাই ভাই। আজকে বিএসএফ এর 4 জন মরলে আমার কিন্তু হাততালি দেবো আমি, বিডি আর বিজিবির 2 জন মরলে কিন্তু আমার খারাপ লাগবে। এটা সবারই। আবার ওরও কিন্তু ঠিক সেম ফিলিংসটা হয়। সো সীমান্ত ইস্যুটা টোটালি রিয়েলিজম মানে বাস্তববাদ। বাস্তববাদে কখনো কোনো ইমোশন নাই। বাস্তববাদ হলো যে রাষ্ট্রের সিকিউরিটি, রাষ্ট্রের ইন্টারেস্ট, রাষ্ট্রের স্বার্থ এখানে মুখ্য। ব্যক্তি স্বার্থ, কল্যাণমূলক কিছু, এটা উদারতাবাদে চলে। বাট সীমান্ত ইস্যু বা দুই রাষ্ট্রের মধ্যে যে যখন নেগোসিয়েশন হবে, তখন রিয়েলিজমই এখানে এক্সারসাইজ করে। এখানে লিবারালিজম এক্সারসাইজ করে না। এখানে আইডিয়ালিজমের কোনো খাওয়া নেই। এখানে পুরোটা রিয়েলিজম। ভাই আমারটা আমাকে দাও, আমার এটা লাগবে। এখানে যদি অ্যানার্কি হয় বা নৈরাজ্য হয়, সেটাও কিন্তু বাস্তববাদ সমর্থন করে। সব বাস্তববাদী চেতনা এখানে সীমান্ত ইস্যুতে ভারত আমাদেরকে ছাড় দিবে না, এটা তাদের হলো তাদের সিদ্ধান্ত। এবং তারা কিন্তু পলিটিক্যাল, আমাদের আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আগে ওরা কিন্তু সকল পলিটিক্যাল পার্টি নিয়ে ওরা কিন্তু বৈঠক করেছে। এবং ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিস কিন্তু তারা বাংলাদেশকে ভালোভাবে নিচ্ছে না। কারণ বাংলাদেশকে ভালোভাবে নেওয়ার মতো তারা কোনো সাপোর্ট দিচ্ছে না। এবং এখানে কিন্তু এখন ইন্ডিয়াতে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে। ইন্ডিয়াতে কিন্তু এখন পলিটিক্যাল পার্টিগুলো শেখ হাসিনাকে জাস্ট ওখান থেকে রিলিভ করার জন্য চিন্তা করতেছে। কিন্তু মোদী সরকার কিন্তু গতকালকেই শেখ হাসিনা কিন্তু জনসম্মুখে আনছে, গত পরশুদিন জনসম্মুখে যাওয়ার কিন্তু অনুমতি দিয়েছে। সো এখানে বিষয় হলো যে অনেক কিছুই এখানে ইস্যুস থাকবে। তবে বেসিক্যালি ভারতের যে ফরেন পলিসি, সেখানে তারা কখনোই পাকিস্তানকে যারা সমর্থন করে, পাকিস্তানের যারা ভালো সম্পর্ক, তাদের সাথে কিন্তু ভারতের সুসম্পর্ক থাকে না। এবং ওখানে যখন পারভেজ মোশাররফ ছিল, তখন কিন্তু ইন্ডিয়া ওয়াজ লাইক দ্য পার্ট অফ রাশিয়া। রাশিয়ার একটা বিগ ফ্রেন্ড ছিল ইন্ডিয়া। এবং আমার মনে আছে 2013 সালে যখন পারভেজ মোশাররফ 2013 সালে তো মনে হয় পারভেজ মোশাররফ 2008 পর্যন্ত ক্ষমতায় ছিল।
এবং 2013 পর্যন্ত কিন্তু ওখানে বেনজির ভুট্টো তারা কিন্তু ইউএসপন্থী ইউএস সেন্ট্রিক পলিটিক্স ছিল। আমার মনে আছে 13 সালে কিন্তু রাশিয়ার সাথে পরমাণু চুক্তি করেছিল কিন্তু ইন্ডিয়া, এবং এই চুক্তিতে কিন্তু মানে পুরো ভারতে কমিউনিস্ট পার্টির খুব আন্দোলন মানে বামপন্থী দলগুলো, এবং ওরা কিন্তু আন্দোলন করেছে যে পরমাণু এখানে কেন ভারত কেন করবে। পরে ওখানে কিন্তু মনমোহন সিং এর বিরুদ্ধে কিন্তু একটা অনাস্থা প্রস্তাব আসছিল পার্লামেন্টে, যদিও মাত্র 9 ভোটে মনমোহন সিং এড়াই যায়, মানে বাঁচতে পারে যদি প্রধানমন্ত্রী থাকেন। সো বেসিক্যালি এখানে কিন্তু ভাই আপনি মনে করবেন যে আমার এখানে ভাই আমরা আমদানি করি $13 বিলিয়ন ডলারে কিন্তু আমরা কিন্তু ওদের ওখানে এক্সপোর্ট করি খুবই নগণ্য। $9 বিলিয়ন কিন্তু আমাদের সাথে ওদের কিন্তু ট্রেড গ্যাপ, 9 থেকে $10 বিলিয়ন। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ট্রেড গ্যাপ, আফটার চায়না সেকেন্ড বিগেস্ট ট্রেড গ্যাপ কিন্তু ইন্ডিয়ার সাথে। সেখানে ট্রেড দিয়ে আপনাকে আটকাতে পারবেন না। ইন্ডিয়াকে আটকাতে হলে আপনার যেটা লাগবে, আপনার এখানে হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে আমার তো ইন্ডিয়ার সহানুভূতি বা ইন্ডিয়ার ভালো সুসম্পর্ক রাখার তোমার দরকার নেই। আমার যদি চায়না থাকে, পাকিস্তান থাকে, আমার যদি ইউএসএ থাকে, তাহলে এরকমের চিন্তা করলে তাহলে আপনি অবশ্যই অল আউট অ্যাটাকে যেতে হবে। অল আউট অ্যাটাক বলতে আপনার প্রত্যেকটা সিস্টেমে আপনার ইন্ডিয়ার বিদ্বেষে আচরণ করতে হবে। কারণ আপনি জাতিসংঘে যখন আপনি ভোটাভুটি হয় তখন আপনি ভারতের সমর্থন চান। আপনি যখন যখন আপনি দেনা পাওনা নিয়ে কথা বলেন জাতিসংঘে, তখন আপনি ভারতের সমর্থন চান। তাহলে আপনাকে ভারতের সমর্থন নিতে হবে। আপনি কিছু বলছেন যে আপনার এখানে 13টা দেশ ভিসা চালু করছে অফিস, মিথ্যা কথা, এটা ভুল কথা। বাংলাদেশে এরকমের কেউ চালু করে নাই, যারা ছিল তারাই। তারা এরকমের কিন্তু এখন পর্যন্ত যে আপনি 13-14টা দেশের কথা বলছেন, তারা কিন্তু বাংলাদেশে ভিসা সেন্টার চালু করে নাই। আর কিন্তু বাই ইন্ডিয়া আপনাকে কিন্তু কমিউনিকেট করতে হয়। আপনি ওই রকমের অল আউট অ্যাটাকে যান। আপনি অল আউট অ্যাটাকে আপনি যদি মনে করেন আপনার সভারেন পাওয়ার আছে, আপনি নিজের মতো করে চলতে পারো না, মানে ইউ হ্যাভ মানে গ্লোবাল সভারেন্টি আপনি এক্সারসাইজ করতে পারেন, তাহলে আপনি ইন্ডিয়ার সাথে আপনি কাট আউট করতে হবে। কিন্তু ওরা কিন্তু একটা জিনিস, পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা ওদের ফরেন পলিসির একেবারে এজেন্ডা। সেখানে যেই পাকিস্তান ঘেঁষা হবে, চায়না ঘেঁষা হবে, তাকেই কিন্তু ভারতকে হারাতে হবে। ভারতের কথা হলো যে আমরা নরেন্দ্র মোদী যেটা ক্ষমতায় আসছিল ইন 2014, তখন কিন্তু তার একটা ছিল নেইবার ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী প্রথম এই নীতি, এবং সে কিন্তু পাকিস্তান সফর করেছিল। আপনি জানেন কিনা যে 2014-এ সে কিন্তু এসে পাকিস্তানও সফর গিয়েছিল। নরেন্দ্র মোদীর সেই পলিসি কিন্তু এখন নাই, যে নেইবার ফার্স্ট পলিসি তার কিন্তু নাই। এবং সে তার শপথ অনুষ্ঠানে কিন্তু দক্ষিণ এশিয়ার 8টা দেশকে নিয়ে এবং মরিশাসকে নিয়ে 9টা দেশকে নিয়ে সে শপথ নিয়েছিল। 9টা দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। এবং 14 সালে কিন্তু তার সাথে খুব মানে তিনি পুরো পাকিস্তান সফর করছেন, এবং 14 বা 15 এর মধ্যেই কিন্তু ভারতের এবং পাকিস্তানের দুইজন একই সাথে নোবেল পিস প্রাইজ পেয়েছিল। মাওলানা ইউসুফজাই এবং ভারতের একজন কৈলাস সত্যার্থী বা সামথিং, উনি শিশুদের নিয়ে কাজ করেন, দুজন অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু পায়। এবং তাদের মধ্যে কিন্তু ওই রকমের নেগোসিয়েশন নওয়াজ শরীফের সাথে এবং নরেন্দ্র মোদীর মধ্যে সেরকমের একটা মানে সম্পর্ক ছিল। কিন্তু দেখা গেছে যে সেটা কিন্তু তারা পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারা সরে আসছে। সো ইন্ডিয়া কখনোই চাইবে না যে পাকিস্তানের যুদ্ধ জাহাজ আপনার আসবে, ওটা সহ্যই করবে না। ওর মিলিটারি আপনার এখানে ট্রেনিং দিয়ে যাবে, ওটা সহ্যই করবে না। ওরা আইএসআই এর কার্যালয় করবে আপনার এখানে, আর এটা ভারত সহ্য করবে কিনা সারা ভারত এখানে ওদের ফিলোসফি এটা যে ও সব হারাতে পারে কিন্তু পাকিস্তানের বন্ধুত্ব হারাতে পারবে না। যে ইনিমি ইজ মাই ফ্রেন্ড এবং ইনিমিস ফ্রেন্ড ইজ মাই এনিমি, এই তত্ত্ব তারা মধ্যে বিশ্বাস আছে যে ইনিমিস ফ্রেন্ড যে থাকবে সে অবশ্যই তার এনিমি হবে। এবং সে এই রকমের কিন্তু আপনি দেখছেন ইন্ডিয়াতে, আপনি দেখছেন গত কয়েকদিনের হিসাব কথা দেখছেন কিনা কারো, মানে যারা পত্রিকা পড়ে এবং যারা গ্লোবাল ইস্যুস নিয়ে চিন্তা করে তারা কিন্তু এটা মাথায় ঢুকবে। যখনই দেখছে যে আফগানিস্তানের পাকিস্তানের মধ্যে একটা বিরোধ আছে, এবং আফগানিস্তানের তালেবানের একটা অংশই হলো তেহরিকে তালেবান, যেটা পাকিস্তানের তালেবানের মানে বৃহৎ একটা অংশ, মানে তালেবানপন্থী অনেক পাকিস্তানে আছে, লস্করি তাইবাও তারা কিন্তু তালেবানকে সাপোর্ট করে এবং আল কায়দাকে। সেখানে এই সুযোগটা কিন্তু ইন্ডিয়া নিচ্ছে, এবং আফগানিস্তানে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট ইন্ডিয়ার। এবং এখানে আপনি দেখছেন একটা প্রথম আলো পত্রিকাটা পুরো কলামও আসছে যে আফগানিস্তান হিন্দু এবং মুসলমানের মধ্যে কীভাবে সম্পর্ক, মানে হিন্দুত্ববাদী মুসলমান নাকি মুসলমানপন্থী হিন্দু, এরকম একটা কিন্তু কোশ্চেন মার্ক দিয়ে কিন্তু আলোচনা হয়েছে। সো এখানে ইন্ডিয়ায় মানে আফগানিস্তানে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট ইন্ডিয়ান হচ্ছে, এবং ইন্ডিয়ার বিশেষ করে আফগানিস্তানে যে এডুকেশন এবং
যে ফাইন্যান্স মানে যেটা মাইক্রো ফাইন্যান্স, সেখানে কিন্তু ইন্ডিয়ার প্রচুর অংশগ্রহণ। অপরদিকে চায়নাও যে আফগানিস্তানে তাকাচ্ছে না তা না, এবং এটা খুবই মানে বিষয় যে আফগানিস্তান তালেবান যখন শপথ নিয়েছিল তখন তারা 6টি দেশকে আমন্ত্রণ জানাইছিল তাদের শপথ অনুষ্ঠানে, ইন্ডিয়া, চায়না, রাশিয়া, তারপরে ছিল কাতার, তুরস্ক, ইরান, এবং এই 6টা দেশের মধ্যে একটা দেশও কিন্তু উপস্থিত হয় নাই শপথ অনুষ্ঠানে। বাট যত দিন গড়াচ্ছে তত কিন্তু ওদের কাছে ঘুরতেছে, ওদের মানে ওদের কাছে ঘিসতেছে। কারণ হলো ওদের মানে যেটা হলো ওদের যে রুপি, এটা মানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মুদ্রা, সবচেয়ে ক্ষমতাশালী মুদ্রা কিন্তু হলো আফগানিস্তানের। সো আফগানিস্তান এখানে কিন্তু দেখছে পাকিস্তান বিদ্বেষী, সো ইন্ডিয়া এখানে ইনক্লুড করেছে, এবং তারা এখানে আফগানিস্তানের কিন্তু প্রচুর ইনভেস্ট করবে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। সো এইটাই ওরা আসলে বিশ্বাস করে যে আপনি হয়তো মানে ওর ইন্ডিয়ার যে এই নেইবার পলিসি, সেখানে আছে যে ইফ ইউ আর মাই ফ্রেন্ড অর ইউ আর মাই এনিমি, তুমি হয়তো বন্ধু হও নয়তো শত্রু হও, যেটা বুশ বলেছিল যে ইউএসএ 2009-এ, যে হয়তো তুমি আমার বন্ধু নয়তো শত্রু, এবং সেটাই কিন্তু এই সীমান্ত ইস্যুতে কিন্তু ভারত সমর্থন করে থাকে। ভারত এই জন্য তারা কখনোই বরদাস্ত করে না যে সীমান্ত ইস্যুতে বা ওদের এই আঞ্চলিক রিলেশনের ক্ষেত্রে তুমি বন্ধু শত্রু মানে তুমি বন্ধু, বন্ধুর শত্রু, শত্রুর বন্ধু, শত্রুর বন্ধু মানে তুমি আমার শত্রু। এনিমিস ইজ মাই ফ্রেন্ড আর এনিমিস ফ্রেন্ড ইজ মাই এনিমি, অর্থাৎ শত্রু আমার বন্ধু, শত্রুর বন্ধু আমার শত্রু। এইটাকে করে থাকে। আপনাদের কোনো কোয়েশ্চেন দেখি, অনেকে বলছে দেশটা কষ্ট কিছু করতে পারবে না, চাইলে তারা যে 50 গজের মধ্যে কাটাতার দিচ্ছে, এটা তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হ্যাঁ, এটা তাদের লঙ্ঘন। ওরা এই ডিস্টার্বগুলো করবে, এইরকম ডিস্টার্বগুলো আমার খুব ইনসিকিউর ফিল করতেছি এই কারণে, কারণ আরাকান আর্মি ইজ দ্য বিগ থ্রেট ফর বাংলাদেশ। এবং বাংলাদেশ কেন ফরেন পলিসিতে এত উইক একটা অপশনে যাচ্ছে আমি জানি না, যে তারা বাংলাদেশের যেটা উচিত ছিল যে আরাকান আর্মি ওখানে কিন্তু ওদের যে 4 কার্ডস পলিসি, মিয়ানমারের আর্মির কিন্তু একটা 4 কার্ডস পলিসি, অর্থাৎ তারা কিন্তু বিদ্রোহীদের জন্য 4টা কার্ডস করে। 4 কার্ডস মানে একটা হলো ফুড বন্ধ করে দেয়, 2 নম্বরে হলো তারা হলো প্রথম হলো ফুড বন্ধ করে, তারপর হলো ফাইন্যান্স বন্ধ করে, অর্থ বন্ধ করে দেয়, তারপরে হলো তারা কমিউনিকেশন বন্ধ করে দেয়, তাদের কমিউনিকেশনটা যোগাযোগ বন্ধ করে দেয়, যেটা টেকনোলজিক্যাল সাপোর্ট নেটওয়ার্ক বন্ধ করে দেয়। তারপর ফুড, ফাইন্যান্স, কমিউনিকেশন, আর একটা হলো ফুড ফাইন্যান্স কমিউনিকেশন, আরেকটা যেন কি আমি এটা ভুলে গেলাম। এই 4 কার্ডস পলিসি যেটা ফর হলো মিয়ানমার সরকার বিদ্রোহীদের জন্য এই 4 কার্ডস পলিসি যেটা করে থাকে, 4 কার্ডস পলিসি অফ মিয়ানমার, আপনি দেখবেন খুবই এই পলিসি এই পলিসিটা কিন্তু বাংলাদেশ সুযোগ নিতে পারত, খুবই তারা কিন্তু সুযোগটা নিতে পারত, সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ নিতে পারেনি। কিভাবে নিতে পারতো এভাবে যে ওদের ওখানে অর্থনৈতিক সাহায্য পাঠাতে পারত। 4 কার্ডস স্ট্র্যাটেজি বা পলিসি, এই 4 কার্ডস দ্বারা কি বোঝায় দেখি পাই কিনা এখানে। ফুড, কমিউনিকেশন, একটা জন্য কি ফাইন্যান্স, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। 4 কার্ডস মিটে ডক্ট্রিন, ভুলে গেলাম। four types of supplies, হ্যাঁ, ফুড, ফান্ডস, ইনফরমেশন অ্যান্ড রিক্রুটমেন্ট। ইনফরমেশন কমিউনিকেশন না, এটা হচ্ছে ইনফরমেশন, কমিউনিকেশন না, ইনফরমেশন অ্যান্ড রিক্রুটমেন্ট। তাহলে দেখেন ওদের কিন্তু এখানে খুব খারাপ অবস্থা। সেই সময় যদি ওদেরকে আপনি ফুড দিতে পারতেন, আপনি কিন্তু মানবিক সহায়তা করতে পারতেন, আপনি ফান্ড না দেন, আপনি ইনফরমেশন না দেন, ফুড পাঠাতে পারতেন। এবং এইটা কিন্তু ওদের সাথে একটা পরে যদি, কারণ আপনার প্রতিবেশী কিন্তু রাখায়নি, যদি এখানে ওরা যদি আলাদা স্টেট হয়ে যায় তাহলে আপনি কিন্তু খুবই থ্রেটে পড়বেন। কারণ ওরা স্টেট হলেই কিন্তু ইন্ডিয়া এবং চায়না বসে আছে তাদেরকে কি করার জন্য, স্বীকৃতি প্রদান করার জন্য। কারণ বাংলাদেশের এই রকমের যে
অবস্থাটা দেখবেন এই রকমের। এখানে তো বাংলাদেশ, ঠিক এই জায়গাটা, এটা পুরোটা কিন্তু হলো রাখাইন। এই জায়গা কিন্তু একটুখানি ভিতরে ঢুকছে, ঢোকার পরে এই জায়গাটা হলো ওদের যে বর্তমান যে রাজধানী ইয়াঙ্গুন ছিল, এখন রাজধানীটা এইখানে। আর এইটা কিন্তু থাইল্যান্ড, এদিকে থাইল্যান্ড। আপনি দেখেন বঙ্গোপসাগরের খুব কাছাকাছি কিন্তু ওদের এই জায়গাটা কিন্তু ওদের রাখাইনকে নিয়ে। সো এই রাখাইন যদি হয়, এখানে ইন্ডিয়া চাইবে, চায়নাও চাইবে যে তাদের স্বীকৃতি প্রদান করতে। তখন আপনি যদি এই রাখাইন আর্মি যদি, মানে রাখাইন যেটা আরাকান আর্মি, ওরা যদি আপনার জাহাজ দখল করে, আপনার এখানে যদি বিরক্তি মানে ডিস্টার্ব করে, আপনার তো কোনোভাবেই কায়দা নেই। আর আমি আসলে বললে তো কথা তো বলা যায় না, আসলে বললে বলবেন ভারতের দালাল বা জিও পলিটিক্স যারা বোঝে তারা কিন্তু এটা বলেন। আপনি প্রফেসর ওবায়দুল হক চৌধুরীর একটা লেকচার দেখেন, আমার ডিপার্টমেন্টের সদ্য স্যার, ওনার বক্তব্য দেখেন যে কতটা মানে সুন্দর করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আসলে ওবায়দুল হক চৌধুরী স্যার বলছেন যে ইন্ডিয়া তো মানে মানে ইয়া না। আপনি বলতে পারেন হ্যাঁ, নজ্জানু কূটনীতি আপনি প্রয়োগ করবেন না, নজ্জানু কূটনীতি ভারতের সাথে আপনি প্রয়োগ করবেন না, আপনি এখানে আপনার ইয়া দেখাবেন, কিন্তু তাই বলে আপনি পাকিস্তানের এখানে জাহাজ নিয়ে আসবেন, পাকিস্তানের আপনি, এটা তো একেবারে ভাই লেইম একটা সিস্টেম হয়ে গেল আপনার। তো আসলে আমাদের ডিপ্লোমেসি হলো নন ইনহারেন্ট ডিপ্লোমেসি। আমাদের আসলে ডিপ্লোমেসিটা কখনো ফোকাস করা যাবে না, এটা আমাদের একটা ঐতিহ্য যে ফ্রেন্ডশিপ টু অল মেলিস টুয়ার্ডস না। আপনি বলেন বঙ্গবন্ধুর উক্তি বাদ দেন, এটা আপনি চান না, কিন্তু আপনার প্রফেসর ইউনূস তো বলছেন যে আস্থা, বিশ্বাস এবং সহযোগিতা সম্পর্ক। তাহলে আস্থা, বিশ্বাস, সহযোগিতার সম্পর্ক, সেখানে এটা যদি আপনার পররাষ্ট্রনীতি হয়ে থাকে, তাহলে আপনি তো এটা মানে কখনোই বলতে পারেন না যে আপনি বলতেছেন যে এটা একটা কোঅপারেশন থাকবে। তাহলে কোঅপারেশন কেমনে হলো? আপনি যদি এটা প্রকাশ করেন যে না, আমার আসলে ভারতের অ্যাগেনস্টে আমার এটা করতে হবে, আরে ভাই বাংলাদেশ আজীবন বাংলাদেশের জুডিশিয়ারি যেটা ব্রিটিশদের অধীন, পাকিস্তানের জাজরা পর্যন্ত ভারতে আপনার প্রশিক্ষণ নিতে যায়। আপনি কি জানেন বাংলাদেশের যে বিচার বিভাগের, গত বছর আমার সম্বন্ধী, তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি গত বছর ইন্ডিয়া ছিলেন, উনি ওখানে ভোপালে ছিলেন, যেখানে সবচেয়ে বেশি যে জুডিশিয়ারি প্র্যাকটিসের জন্য সবচেয়ে বেশি মানে বিখ্যাত যে ভোপালে যে ল একাডেমি নাকি, সেটা ওটা কিন্তু একেবারে উপমহাদেশ কেন, এই পুরো ব্রিটিশ যারা কলোনি ছিল তাদের জন্য এটা খুব একটা স্ট্যান্ডার্ড একটা বেঞ্চমার্ক। আর সেখানে আপনি এখানে বাংলাদেশিরা মানে বাংলাদেশের বিচারকরা তারা ভারতে প্রশিক্ষণ নিতে যাবে না, আপনি সাথে সাথে ক্যান্সেল করে দিলেন এবং বললেন কি, পরের দিন বললেন পাকিস্তান থেকে প্রশিক্ষণ নেবে। এটা কেমন কথা হলো? মানে এত তো লেইম আমাদের মানে ইয়েটা। আপনি এখন যদি ভাই কোনো রকমের যদি আরাকান আর্মির ঘটনা যদি সত্য হয়, আর এই যে বেড়া নির্মাণ, ওরা তো আপনাকে প্রচুর বিরক্ত করবে, কারণ আপনি কি মানে মনে করেন যে চায়না আপনার পক্ষ হয়ে যুদ্ধ করবে? এতটা সস্তা ভাবলেন? চায়না কারোর পক্ষে যুদ্ধ করে? দেখছেন কখনো চায়নাকে যুদ্ধ করতে কারোর পক্ষে? চায়না কারোর পক্ষে যুদ্ধ করতে দেখছেন? সেই যেটা করে মানে চায়না এক্সারসাইজ করবে, শুধুমাত্র সে বিজনেস করবে। চায়না চায় জিও পলিটিক্যালি সে ট্রেড করবে, তার বাজার দখল হইলে তার কিন্তু তার আর কিছু লাগবে না, বাংলাদেশের বাজার তার দখলে। সো এখানে সে আপনার পক্ষে যুদ্ধ করবে না ভাই, আপনার পক্ষে যুদ্ধ করবে না, সে আপনাকে 10টা সেনাবাহিনীও দিবে না। হ্যাঁ, আপনাকে কিছু অস্ত্র দিতে পারে, অস্ত্র বিক্রি করবে, সে ব্যবসা করবে। এবং আমি তো আগেই আপনাদের তো বলছি কিনা যে রিটেন ক্লাসে আমি এগুলো বলি যে আর্মস, এনার্জি অ্যান্ড হলো ট্রেড, এই তিনটা পুরো বিশ্বকে কন্ট্রোল করে তিনটা জিনিস। একটা হলো আর্মস, ট্রেড, আর একটা হলো এনার্জি অর্থাৎ ফুয়েল, যেটা জ্বালানি, অস্ত্র এবং বাণিজ্য। দেখুন প্রত্যেকটা ক্রাইসিসের মূলে কিন্তু ওগুলো আছে। উত্তর কোরিয়া ভাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাইছে, যুক্তরাষ্ট্র এখানে তাকে মানে বলতেছে যে টেরোরিস্ট ন্যাশন। নর্থ কোরিয়া তাদের IMF এ যাওয়ার কথা পরে ক্যান্সেল করে আবার লিস্টেন গেছে, তাদের এখানে মানে পুরো করে দেয়া, মানে এটা সেটা বলা। কেন বলে নর্থ কোরিয়াকে, কেন বলে? বিকজ নর্থ কোরিয়া যে যুক্তরাষ্ট্র আগামীকালকে বলবে যে নর্থ কোরিয়া যে ভেরি মডারেট স্টেট এবং দে এক্সারসাইজ দ্য আইডিওলজিস, বিভিন্ন কথা তারা কিন্তু বলবে। কেন বলবে? কারণ কালকে যদি বলে যে উত্তর কোরিয়া যে আমি যে পরমাণু অস্ত্র বানাচ্ছি তার ইউরেনিয়ামটা রাশিয়া থেকে আমদানি না করে আমি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করব, পরের দিন ইউএসএ দেখবেন যে চেঞ্জ হয়ে যাবে। ইউএসএ তো বলে তুই ভাই বানা, কিন্তু আমার কাছে থেকে ইউরেনিয়ামটা নেই, ইউরেনিয়ামটা তুই ওদের কাছ থেকে নিস কেন? বেসিক্যালি এখানে ট্রেড ফ্যাক্ট। আপনি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে গেছে, কারণ এখানে তো কি চায়নার কি আছে, সিল্ক রোড আছে। এখন পুরো এই হেমিসফেয়ারগুলো বুঝতে হবে।
কার কি হেমিস্ফিয়ার, কার কি এখানে ডিমান্ড, এটা বুঝে কথা বলতে হবে। এবং আপনি বিচারকদের আপনি প্রশিক্ষণ দিতে দেন না, বললেন পরের দিন যে এখানে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে। তো এইটা কি কখনো মানে মানে কেউ সহ্য করবে? আপনি সহ্য করতেন? হ্যাঁ, আপনি বলেন যে না, আমরা বিকল্প আমাদের ভাবতে হবে। ভাই, বিকল্প ভাবার মতো আপনি তো অল আউট অ্যাটাক স্যার আপনি পারবেন না। আপনাকে অল আউট অ্যাটাক করতে হবে। আপনার নন ইনহারেন্ট ডিপ্লোমেসি, মানে আমার ডিপ্লোমেসি কোনো পন্থী নয়। আমি চায়না পন্থী না, আমি ইউএস পন্থী না। আমি সবচেয়ে বেশি রেমিটেন্স পাইছি এই বছর ইউএসএ থেকে, আর সবচেয়ে বেশি আমি আমদানি করে থাকি চায়না থেকে। আমি সবচেয়ে বেশি আমদানি করি চায়না থেকে। আমি সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট পাইছি ইউএসএ থেকে। আমি সবচেয়ে বেশি যদি আমি রপ্তানি আয় বলি, রপ্তানি সবচেয়ে বেশি করি যুক্তরাষ্ট্র থেকে। বৈদেশিক মধ্যে সবচেয়ে বেশি আমার যুক্তরাষ্ট্র থেকে আছে। কিন্তু আমি কিন্তু চীন থেকে বাংলাদেশের মেগা প্রজেক্টগুলো কিন্তু আমি চীনকে দিয়েছি, আমি যুক্তরাষ্ট্রকে দিইনি। বাংলাদেশে এখন ইউএসএইড নাই। ইউএসএইড একটা সময় ইউএসএইড, ইউকে, ডিএফআইডি, সিডা এদের অবস্থান ছিল। এখন অবস্থান কিন্তু আপনার কার? সিন দেখবেন, সিনহুয়া, সিন্ড্রেলা, দেখো সিন নাম আছে সব, সিনহুয়া, সিন্ড্রেলা, তারপর হলো মানে সিনাক, নামের মধ্যে দেখবেন স আছে বেশি। এবং এখন এগুলো তো দখল করছে আপনার চায়না বাজারটা। আপনার মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেটা এফপিআই, এটা কিন্তু আপনার চায়নার দখলে। আপনি সবচেয়ে বেশি লোন পান যুক্তরাষ্ট্র থেকে, বিশ্ব ব্যাংক এবং আইএমএফ থেকে আপনি লোন নেন। ওয়ার্ল্ড ব্যাংক সবচেয়ে টপ, তারপর এডিবি, তারপর আপনার আইএমএফ, এরপর নাম্বার 4-এ হলো চায়না। আর কিন্তু আপনি এখানে কি করতেছেন? চায়নাকে সুযোগ বেশি দিচ্ছেন। সো আমি কেন এটা দিতে পারতেছি? কারণ আই হ্যাভ নন ইনহ্যান্ড ডিপ্লোমেসি। ইউএসএ নেভার অ্যান্ড এভার আমাদের কখনোই মনে করে যে বাংলাদেশ ইজ দ্য এনিমি নেশন অফ ইউএস, এবং এন্টি ইউএস পলিসির মধ্যে বাংলাদেশ থাকে না। বাংলাদেশ এন্টি ইউএস পলিসি থাকে না বলেই তো বাংলাদেশ সাথে ইরানের ভালো সম্পর্ক নাই, সুসম্পর্ক তারা রাখে না। বাংলাদেশ সুসম্পর্ক রাখে সৌদির সাথে, বাংলাদেশ সুসম্পর্ক রাখে ইউএর সাথে। কারণ এটাই হলো পলিসি যে ইউএস এর যেন থ্রেট ফিল না করে, এবং ইরান চায়নার সাথে ভালো সম্পর্ক, সেক্ষেত্রে এইটা যেন বুঝতে না পারে যে আমি ইউএসএকে বিরক্ত করবো না, প্লাস হলো আমি চায়নাকেও আমি বেশি উষ্মা দেখাবো না। এইটাই হলো পলিসি আসলে। আপনি তো আপনার মিলিটারি র্যাঙ্কিংয়ে আপনি কিন্তু নাম্বার 37, আপনি কিন্তু মিলিটারি র্যাঙ্কিংয়ে কিন্তু আপনি টপ 10-এ নাই। আপনার মানে ইন্ডিয়া, পাকিস্তান এরা বলে টপ 10-এর মধ্যে, টপ 4-এর মধ্যে ইন্ডিয়া আছে। সো আপনি এখানে মিলিটারি র্যাঙ্কিংয়ে আপনার অবস্থান নাই। আপনি কিন্তু ইকোনমিক র্যাঙ্কিংয়ে আপনি 37, ইকোনমিক মিলিটারি দুইটা র্যাঙ্কিংয়ে কিন্তু আপনি নাও ইজ অ্যাট 37। আপনি কিন্তু সেই জায়গা থেকে আপনাকে আসলে চিন্তা করা উচিত। আপনি এমন একটা ফানেল আকৃতির মধ্যে পড়ছেন। আপনি যদি এখন এই মুহূর্তে আমি বলি যে এখন ন্যাটন্স এখন দরকার, মানে এখনই দরকার। রাখাইনে যে ফোরকাস্ট পরিস্থিতি, ওখানে যে মানবত জীবনযাপন করতেছে, সেখানে বাংলাদেশের জন্য একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স পাঠানো উচিত। আপনি বলবেন যে না, যদি রাখাইন আবার মিয়ানমারের সাথে একীভূত হয়ে যায়, মিয়ানমারের টেকমাডাও যদি বা সেনাবাহিনী যদি আবার মিয়ানমারকে, রাখাইনকে দখল করে, তখন আসলে আমাদের রোহিঙ্গা প্রিপেকটেশনটা টাফ হয়ে যাবে, সেটা একটা বিষয়। কিন্তু আপনি সেখানে তো মিলিটারি হেল্প করতেছেন না, আপনি আর্মস দিচ্ছেন না। আপনি এভরিথিং বাট আর্মস ছাড়া বা মিলিটারি ইস্যুস ছাড়া বাকিগুলো নিয়ে আপনি কাজ করেন। আপনি ফুড দেন, শেল্টার দেন, আপনি কাপড় দেন। এই ইন্টারন্যাশনাল লতেও আপনি কিন্তু এখানে একটা কি থাকবেন, একটা সেফ গার্ডে থাকবেন যে আপনি এখানে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছেন। সো এইটা কিন্তু এখন দরকার ছিল। সেখানে আপনি আরাকান আর্মির সাথে নেগোসিয়েশনে আপনার সাথে কিন্তু ইউ নেভার নো যে আরাকান আর্মি কি চায়, ওর ডিমান্ডটা কি, ও কি চায়। এখন সুযোগ নেবে, আরাকান আর্মির কাছ থেকে এখানে সুযোগ নেবে। কারণ বঙ্গোপসাগর একটা বড় এরিয়া এটা, এবং বঙ্গোপসাগরে প্রবেশ করার জন্য চায়নার সবচেয়ে ভালো একটা হলো যে সে মিয়ানমার ঢুকতে চায়। এবং এই মিয়ানমার ঢুকতে গেলে বঙ্গোপসাগরে তার যে স্ট্রিং অফ পালস পলিসি, চায়নার স্ট্রিং অফ পালস মুক্তার মালা নীতি, এই চায়নার স্ট্রিং অফ পালস বা মুক্তার মালা নীতির মধ্যে কিন্তু দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগর আছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভসের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে আছে। সো ও কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করতে চায়। একে কিন্তু যদি আরাকান আর্মিকে যদি চায়না সাপোর্ট করে ফেলে এবং ইন্ডিয়াও যদি সাপোর্ট করে ফেলে, আলটিমেটলি কিন্তু আপনি ইউ উইল বি গেট কট। সো আপনার কিন্তু প্রত্যেকটা স্টেপ খুবই সতর্কতার সাথে দিতে হবে। এখন আপনি বিড়ি ধরে আপনি একটা কাশি নিয়ে বসে গেছেন যে আপনি বিএসএফকে শেষ করে ফেলবেন, এটা কিন্তু আসলে মানে ওয়াইজ কোনো না, এটা ওয়াইজ না। আপনার আসলে নিজের সাস্টেনেবিলিটি থেকে আপনার কিন্তু চিন্তা করা উচিত। এখানে আপনি নন ইনহারেন্ট ডিপ্লোমেসিতে আপনি আগাবেন, এখানে কোনোভাবেই এটা হবে না যে আপনি কেউ করে ফেলবেন, কারণ আপনার পরিবেশটা ভালো না। এখন মিয়ানমার যদি স্টেবল একটা ন্যাশন হইতো, একটা যদি মডারেট স্টেট হইতো, মিয়ানমারে কি যে আসছে সে কিন্তু আপনার জন্য বোঝা। মিয়ানমারের নাগরিক যখন আপনার কাছে আসতেছে, সে কিন্তু হি ওর শি নেভার বি এ
অ্যাসেট অফ হিউম্যান অ্যাসেট, সে কিন্তু আপনার জন্য যেটাকে বলে হিউম্যান ক্যাপিটালিজম, হিউম্যান ক্যাপিটাল মানে মানব পুঁজি, এই মানব পুঁজি কিন্তু মিয়ানমার বাড়াবে না। ওখানে অশিক্ষিত, মূর্খ এবং হিংস্র এবং হলো অপুষ্টি এবং হলো বিভিন্ন রোগ শোক আক্রান্ত ওই মানুষগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে। সো এই দেশটা যদি এডুকেটেড হইতো, মডারেট হইতো, খুবই যেটাকে ডেভেলপ ন্যাশন হইতো, তখন আপনার সাথে কিন্তু মানে ভালো একটা অবস্থা যাইতো, যেটাকে ডেমোক্রেটিক, যেটাকে বলে যে মানে ডেমোক্রেটিক পিস থিওরি, মানে গণতান্ত্রিক শান্তি তত্ত্ব তো জানেন। গণতান্ত্রিক শান্তি তত্ত্ব যেটা পারপিচুয়াল পিস গ্রন্থ, ইমানুয়েল কান্ট সেই অষ্টাদশ শতকের দিকে বলছেন যে দুটি গণতান্ত্রিক দেশ কখনোই যুদ্ধে লিপ্ত হয় না, কিন্তু একটি অগণতান্ত্রিক দেশ দ্বারা গণতান্ত্রিক দেশ আক্রান্ত হতে পারে। কিন্তু দুটি দেশে যখন বোথ কান্ট্রিজ যখন ডেমোক্রেটিক এক্সারসাইজ করে, তখন দুইটা দেশের কাছে দুইটা দেশ নিরাপদ থাকে। যখন একটা দেশ অগণতান্ত্রিক হয় তখন সে আক্রান্ত, মানে তার দ্বারা অন্যজন আক্রান্ত হতে পারে। এবং সবাই যখন অগণতান্ত্রিক হয় তখন সেটা নৈরাজ্য তৈরি হয়। আর যদি একটা পক্ষ নৈরাজ্য মানে অগণতান্ত্রিক হয় তাহলে নৈরাজ্য হয়। কিন্তু যখন দুই পক্ষই গণতান্ত্রিক হয় তখন তাদের মধ্যে কি হয়, যে সিস্টেমিক একটা অবস্থান বিরাজ করে, তখন আর কি হয় না, কেউ করে অ্যাটাক করে না। দিস ইজ দ্য পলিসিস। আই এম সরি টু সে যে আমি টপিকের অন্যদিকে চলে গেছি, কিছু করারও ছিল না। আমি দেখি আপনাদের কমেন্টস, 4টা কমেন্ট করছেন। ভাবমূর্তিও নষ্ট করছে ভারত, গুজব ছড়িয়ে সব দিক দিয়ে বাংলাদেশকে ভারতে উস্কানি দিচ্ছে। রোহিঙ্গাদের দিয়ে জান্তা সরকারকে সমর্থন দেওয়াটা তাহলে ভুল ছিল। জি ভাই, এটা সত্যি। আজকে জাহাজ নিয়ে এনেছে, মালবাহী জাহাজ। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলছি, একজন বলছেন যে ভারত উস্কানি দিচ্ছে। ভারত উস্কানি দিবেই, ভারত আপনাকে উস্কানি দেবে, আপনাকে ডিস্টার্ব করবে, এটা স্বাভাবিক। আপনি ভারতকে ডিস্টার্ব করতে পারেন না, আপনি কেমনে করবেন? ভারতের সবচেয়ে বড় পাওয়ার কি জানেন? মিলিটারি পাওয়ার, হিউজ পপুলেশন, বিগেস্ট ডেমোক্রেটিক নেশন, গ্লোবাল ইমেজ, নাথিং। এগুলো কিন্তু তার সবচেয়ে বড় পাওয়ার না। তার সবচেয়ে বেশি পাওয়ার যেটা ইউ নেভার ইমাজিন, আপনি ইমাজিনই করেন না। বাংলাদেশে আমার মনে হয় কি ইমাজিনই করতে চায় না। হ্যাঁ, যারা মানে কি পড়াশোনা করেন আর কি মিছিল করেন আপনারা, আই ডোন্ট নো, যে মিছিলেরও একটা থাকে। হ্যাঁ, কি একটা থার্ড ক্লাস একটা, আমি ওই ভাষণটা, ওই স্লোগানটা খুব থার্ড ক্লাস বলছি, আমি সেদিনও বলছি, কিন্তু গালি গালাজ করে দালাল ফেসি বা ধাবি যাবি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আসলেই ওই স্লোগানটা কিন্তু এখনকার স্লোগান হওয়া উচিত না ভাই। আপনি যখন ওর মধ্যে ছিলেন তখন একটা বিষয় ছিল, ওর সাথে ছিলেন, এটা 1947-এর আগের স্লোগান, এটাই এখনকার স্লোগান না। হ্যাঁ, এই স্লোগান এখন হইতে পারে না, চলতে পারে না। আমি যেটা বলছিলাম যে ওর সবচেয়ে বিগেস্ট পাওয়ার হলো, ওর হলো মানে হিউজ একটা বড় অভিবাসন। ওর ইমিগ্রান্টসরা যারা, তারা কিন্তু হিউজ পাওয়ারফুল। প্রত্যেকটা দেশে ইমিগ্রান্টসরা কিন্তু ভালো ভালো জায়গায় ওরা দখল করে। কমলা হ্যারিস যদি প্রেসিডেন্ট হইতো ইউএসএ, তাহলে ভারতপন্থী না, উনি ভারতের বংশোদ্ভূত না। ঋষি সুনাক যদি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল, ভারতের একজন ভারতীয় বংশোদ্ভূত, সে কিন্তু ঋষি সুনাক কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী। অজয় বাংলা, তিনি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট, ওরা কিন্তু ওদের অভিবাসন। আপনি দেখেন, আপনি তো 4জন পার্লামেন্টের সদস্য, 4জন বা 5জন আপনার লেবার পার্টির সদস্য, যেটা ইউকের পার্লামেন্টে 4-5জন সদস্য। আর ইন্ডিয়ার কত জানেন? ইন্ডিয়ান মানে ইন্ডিয়া ব্যাক্ট, ওখানে কতজন? একটুখানি দেখবেন যে 650 জনের মধ্যে কয়জন আছেন তারা। আপনি ওগুলো আপনি ইমাজিন করতে পারবেন না। ওদের অভিবাসন অনেকই। আপনি দেখেন গ্লোবাল যতগুলো পজিশন আছে, আপনি মানে যেগুলো বিশেষ করে আপনার গিগ ইকোনমি, যেটাকে বলে আপনার টেক ইকোনমি, এই টেকনোলজি টেকনিক্যাল ওয়ার্ল্ড বা গিগ ইকোনমিতে ওদের অবদান কত, হিউজ অবদান ওদেরও। দেখবেন যে আপনার গুগলের প্রধান হয়ে বসে আছে, দেখবেন ওরা মাইক্রোসফটের প্রধান হয়ে বসে আছে, ওরা প্রত্যেকটা জায়গায় দেখবেন যে ওদের অবস্থান আছে। তো ওদের সাথে আপনি কি কুলাবেন নাকি? ওদের সাথে আপনি কুলাবেন যে আপনার মেরিট লাগবে না? আপনার তো মেরিট লাগবে, নলেজ লাগবে, ভিউজ লাগবে। আপনার এগুলো তো আপনার নাই, আপনার ডিপ্লোম্যাটিক নলেজ লাগবে। যে আমাদের স্যার ছিল, যে সেদিন বলছেন যে প্রফেসর ডক্টর শহীদুজ্জামান স্যার, উনি জিয়াউর রহমানের খুব কাছের লোক ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ওনার কাছের লোক ছিলেন, কিন্তু ফরেন পলিসি নিয়ে আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বা সামথিং পরামর্শকের সদস্যের মধ্যে ছিলেন। আমাদের ক্লাস উনি বলতেন, উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন। ইনি বলেছেন যে, আমার ক্লাসে বলছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার যখন নেগোসিয়েশন হয়,
নেগোসিয়েশন হতে গেলে ওরা যে পরিমাণ স্টাডি করে আসে আমরা ধারে কাছেও যাই না। ওরা যে কোনো ইন্টারন্যাশনাল লটা বলে আমাদের এখানে গিয়ে আমরা ফাইলটা নাড়াচাড়া করি, ইয়াস ইয়াস থ্যাংক ইউ, হ্যাঁ গুড ভেরি মাচ, বের হয়ে বলি যে হ্যাঁ ফ্রুটফুল ডিসকাশন আর অবশ্যই পিসফুল ডিসকাশন, এইসব বলি আমরা, কিন্তু আসলে কিচ্ছু না, ওদের টেবিলে আমরা কুলাতেই পারি না। এটা তার কথা, তিনি ক্লাসে বলছেন, তিনিও আলোচনার মধ্যে বলছেন তাদের সাথে আমরা কুলাতে পারি না। সো বেসিক্যালি মানে আপনার আসলে এরকমের দিয়ে আপনার হবে না, এরকম দিয়ে হবে না। এখন যেটা দরকার আপনি যেটা করছেন, হ্যাঁ আমরা যে কিছু করি না তা না, প্রফেসর ইউনুস যেটা করছেন যে তিনি শব্দ নেতৃবৃন্দ নিয়ে বৈঠক করছেন, ধর্মীয় নেতৃবৃন্দ বৈঠক করছেন। আমাদের সপ্তাহে যেটা বলা হয় যে যেটা আমাদেরকে মানে যে ট্যাগটা দেওয়া হয় যে আমরা আমরা যে নন কমিউনাল, এটা বিশ্বাস করতে পারি না। আমরা যে সেকুলার বা আমরা যেটাকে বলি যে অল রিলিজিয়ন যারা হলো খুবই রাইটফুল একটা প্র্যাকটিস করে বাংলাদেশে, এটা ট্রু অনেকটাই, যে এত সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, সেখানে কিন্তু আপনার অনেক সব ধর্মের বা সব গোষ্ঠী কিন্তু একটা খুব ভালো মানে খুবই নন কমিউনাল আমরা, কিন্তু এটা ফোকাস করতে পারি না। আপনি এটাকে ফোকাস করেন যেমন নন কমিউনাল, আমরা বিলিভ ইন সেকুলারিজম বা বিলিভ সেকুলারিজম, আপনি অনেকের দায় আছে যে আপনার ধর্মীয় দিক থেকে আপনি বলেন সেকুলার শব্দটা আপনি সেকুলারিজম না করেন, যে আমরা প্লুরালিজমে আমরা বিশ্বাসী, বা মানে আপনি বলতে পারেন যে আমরা মানে রিলিজিয়ান প্র্যাকটিসের একটা বা আপনি বলতে পারেন যে মানে আমরা খুব মডার্ন, এটা বলতে পারেন। এটা তো আপনার ফোকাস করতে পারতেছেন না, আপনি এটাকে ফোকাস করতে হবে। যখন আপনার গ্লোবাল কমিউনিটিরা জানবে তখন আপনাকে কিন্তু আসলে গ্লোবাল ইমেজ বাড়বে, ইমেজের একটা ফাঁকা। তো আপনি এখানে অভিবাসন এসে কিন্তু আপনি ঠেকে যাবেন। জাতিসংঘে বাংলাদেশে কয়জন কাজ করে ভাই? বাংলাদেশ বর্তমানে কয়টা সংস্থার প্রধান, আর ইন্ডিয়া দেখেন কয়টা সংস্থার প্রধান। এবং ইন্ডিয়া ইউএনএসসিতে কতবার গেছে, আর আমরা কয়বার গেছি? ওরা 12 বার গেছে, আমরা 2 বার গেছি। ওরা 75 বছরের মধ্যে 12 বার গেছে সিকিউরিটি কাউন্সিল, আর আমরা গত মানে 54-55 বছর মতো 2 বার গেছি, মাত্র 2 বার গেছি আমরা সিকিউরিটি কাউন্সিল। সো আপনি সিকিউরিটি কাউন্সিলের ইতিহাসে ওখানে কিন্তু যেখানে ডিপ্লোম্যাটসরা ভাষণ দেয় না, সেখানে কিন্তু নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে আসছে। এবং নরেন্দ্র মোদী তার ভারত কিন্তু এসএ সদস্য পদের আবেদন করেছে, 22 সালে রাশিয়া সমর্থন করেছিল, এইবার 3টা দেশ 24 সালে 3টা দেশ সমর্থন করেছে, ইউএসএ, ইউকে, ফ্রান্স, তারা কিন্তু সমর্থন করেছে যে ভারতকে স্ট্যান্ডিং মেম্বার করা হোক। একমাত্র চায় না, তারা চাচ্ছে না। তাহলে আপনাকে কে বলতেছে? আপনাকে বলতেছে তা আপনি খামাখা চোটপাট দেখাই তো লাভ নাই, চোটপাট দেখাই তো আপনার কোনো লাভ নাই। চোটপাট দেখাবেন, হ্যাঁ আপনার এখানে নজ্জানো যেটা বলেন আপনারা, সেটা আমি বিলিভ করি যে নজ্জানো ডিপ্লোমেসি হবে না, কিন্তু আমাকে আসলে সেই ডিপ্লোমেসিটা এক্সারসাইজ করতে হবে। এবং এখন কিছু সুযোগ ছিল, সেই সুযোগগুলোকে নিতে হবে। এই সুযোগ নেওয়াটা খুব জরুরি এখনকার যে সিচুয়েশনে। আরাকান আর্মি তো ওর তো ফুড নাই ভাই, ওর ফান নাই, ওর ইনফরমেশন নাই, ও কিন্তু যেটা হলো যে ওর রিক্রুটমেন্ট নাই। তার মানে ও কিন্তু কি করবে, ও কিন্তু এখন পণ্য দখল করবে, ও ইনসার্জেন্সি করবে, ও টেরোরিস্ট অ্যাটাক করবে, এটা কিন্তু একটা করতে পারবে। এখন সেই সময় যদি আপনার স্টেবল ন্যাশনটা না থাকে পার্শ্ববর্তী, ও যদি আনস্টেবল হয়, তাহলে আপনি কিন্তু আসলে ট্যাকেল দেওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে। সো টাফ হবে। আমি কিন্তু আমি কথাগুলো বলতেছি কেন, আমি গত 4-5 দিন আগে আমি পুরো ওদের মানে 5 আগস্টের পর ফরেন মিনিস্ট্রির অনেক হিউজ একটা মানে অনেক হিউজ আর্টিকেল পড়ছি, এবং আমি এত বড় মোটা পড়ে ক্লাসে পড়েছি। এবং ওদের যেটা হলো যে ওরা কি বিষয়গুলো দেখছে, ওদের যে 4-5 জন যে এক্সপার্ট, ইন্টারন্যাশনাল গ্লোবাল যে এক্সপার্ট, সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের এক্সপার্ট, এবং সানেমের যে লিডাররা, যে দক্ষিণ এশিয়ার যে বিজনেস কমিউনিটি সানেম, তাদের যে এক্সপার্টরা যেসব কথা বলছে, এবং তাদের কথাই একই যে ইন্ডিয়া কখনো নেভার এটা অ্যালাউ করবে না। এবং ওরা বাংলাদেশে কোনো 7-8টা জিনিস দেখাইছে যে এটা বাংলাদেশ কি করতেছে, বাংলাদেশের তো এটা করার কোনো কথা না, এই কাজগুলো কেন করতেছে। হয়তো বা জিন্নার জন্মদিন পালন করছে একটা প্রেস ক্লাবে কয়েকজন লোক, ওটা এত বেশি ফোকাসড হয়েছে, এত বেশি ফোকাস, এটা যে একটা লিটল একটা কমিউনিটি, খুবই একটা মানে মাইনর একটা কমিউনিটি, এটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আপনার উপদেষ্টা আপনার একজন তরুণ উপদেষ্টা বলছে যে ভারত পাকিস্তানকে পৃথক করছে ভারতের লাভের জন্য। একজন উপদেষ্টা বলতেছে যে ভারতের চাইতে আমাদের পাকিস্তান ভালো বন্ধু। এগুলো যদি আপনি অ্যাডভাইজার লেভেলে কেউ কথা বলে, তো এটা তো আপনার কমিউনিটি মেনে নেবে না, মানে নেইবার কান্ট্রিটা মেনে নেবে না। তো থ্যাংক ইউ। আমি সরি টু সে ভালো ছিল মানে বুঝি নাই। সালাম। সম্প্রতি
সীমান্ত দিয়ে নাকি অস্ত্র ঢুকছে, কিন্তু মিডিয়া কভারেজ নেই কেন, আই ডোন্ট নো। তাহলে ভাই বাংলাদেশকে এই মুহূর্তে কী করা উচিত এই সমস্যার জন্য? আমাদের অবস্থান কি বর্তমানে ঠিক আছে? বর্তমানে কোনো অবস্থানই নেই বাংলাদেশে। বাংলাদেশের ডিপ্লোমেসি সবচেয়ে থার্ড ক্লাস ডিপ্লোমেসি এই মুহূর্তে কোনো ডিপ্লোমেসি হচ্ছে না। বলতে ইচ্ছা করে অনেক কথা, বললে তো আপনারা খালি গালিগালাজ করবেন, বলি না, তো বলাও যায় না। মিডিয়াও খুব স্ট্রং করছে ধীরে ধীরে। হ্যাঁ, ওদের মিডিয়াও ভালো, মিডিয়াও ওদের মানে ওরা মিডিয়াও ওভাবে ফোকাস করতে পারে, করার চেষ্টা করে। আমাদের যেটা আছে, আমাদের আবার একটা শক্তি আছে, সেটা হলো আমাদের যে শক্তিটা হলো যে যে দলই করি আমরা মনে করতে পারি যে ওই দল ওইটা, আমাদের মধ্যে আসলে পলিটিক্যাল ইউনিটি নাই, কিন্তু জনগণের মধ্যে ইউনিটি আছে। যারা পলিটিক্স করে ভাই, যারা পলিটিক্স করে, বাংলাদেশে একটু বেশি মানুষ পলিটিক্স করে, এটা একটা সমস্যা। আপনার দেখুন, আপনার গ্রামে প্রত্যেকটা গ্রামে 20 জন মানুষ পাবেন খুঁজে, ও খালি কাজই করে রাজনীতি, বিড়ি খাবে আর সালিশি ব্যবস্থা করবে, এক দলের পর এক দল দেখবে, মসজিদ কমিটি কি হয়েছে বাগড়া দেবে, জমি জমা বিরোধ নিয়ে বাগড়া দেবে, মামলা বাগড়া দেবে, দেখবেন প্রত্যেকটা গ্রামে 20 জন করে আছে। এই মানুষগুলো ছাড়া জেনারেল কমিউনিটি, এরা ভাই, এরা অল আউট অ্যাটাক করবে ভাই। এইটা আমাদের আছে যে জনগণের মধ্যে ঐক্য আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির মধ্যে কিন্তু ঐক্য নেই। পলিটিক্যাল পার্টিসের মতো ঐক্য নয়, তারা একজনে ব্লেম গেম খেলে। তারা এটাই চায় যে ও ব্যর্থ হোক, গভর্নমেন্টে যে থাকবে সে বাইরে থাকবে, সে চাইবে যে গভর্নমেন্ট ব্যর্থ হোক। এটা আমাদের পলিটিক্যাল কোনো ইউনিটি নাই, কিন্তু জনগণের মধ্যে একটা ঐক্য আছে। সাধারণ যে কমন পিপল এবং কমিউনিটির মধ্যে, আপনি দেখুন আওয়ামী লীগ বিএনপি এরকম কোনো সমর্থক গ্রামে পাবেন না। আপনি দেখেন, আমি একটা জিনিস আমি আপনাকে বলি যে পলিটিক্যাল আলাপ করতে চাচ্ছি না, কিন্তু পলিটিক্যাল আলাপই করি। ধরেন 2008-এ আওয়ামী লীগ 64% ভোট পাইছে, 64% ভোট পাইছে 2008-এ। আপনি দেখুন তো 2014-এ যদি ইলেকশন করতো আওয়ামী লীগ কিন্তু বিলো 30% ভোট পাইতো। এটা ট্রু। 14-এ যদি ফেয়ার ইলেকশন হইতো হয়তো বা এটা 30%-এর বিলো বা 30%-এর ঘরে থাকতো। কেন 5 বছরের মধ্যে কেন এটা হলো? কারণ বাংলাদেশের জনগণ কিন্তু সুইং এবং ফ্লাকচুয়েটিং ভোট কিন্তু অনেক বেশি, ফ্লাকচুয়েটিং ভোটার কিন্তু অনেক বেশি, এবং মোর দ্যান 40% মিনিমাম 40% মানে ভোটার্স, তারা কিন্তু সুইং করে, ওরা কিন্তু জাজমেন্ট করে, বা একটা মানে ট্রেন্ডের উপরে থাকে, বা একটা বিষয়ের উপরেই করে, ওরা কিন্তু ফোকাস করে। আপনি যদি বলেন 5 আগস্টের যে সফলতা, এটা শুধু জামাত বিএনপি বা ইসের না। আপনি দেখবেন আওয়ামী লীগের অনেক ভোটারের কিন্তু এখানে ব্যাপক একটা অংশগ্রহণ ছিল, যে এখানে ক্রাইম হচ্ছে, এটা অপরাধ, এটা অন্যায় হচ্ছে, তারা কিন্তু এখানে কিন্তু ফিডব্যাক দিছে। যারা যেখান থেকে পারছে সেখান থেকে যতটুকু পারছে, তখন সেখান থেকে তারা কিন্তু এখানে একটা বিশাল কমিউনিটি কিন্তু এখানে কিন্তু হেল্প করছে। সো বেসিক্যালি বাংলাদেশের ওইটা কিন্তু একটা পাওয়ার। বাংলাদেশের একটা পাওয়ার হলো যে জনগণের মধ্যে একটা ঐক্য আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির মধ্যে নাই। এই পলিটিক্যাল পার্টির মধ্যে থাকলেই কিন্তু হইতো, একটা ভালো জায়গায় আমরা যেতে পারতাম। সো আই এম সরি ভাই, এখানে যেটা দরকার, আপনার সপ্তম মধ্যে কিন্তু আপনার বেসিক ভিউ যারা পড়েন, চ্যাপ্টার 7 ইজ ভেরি ভেরি ইনফরমেটিভ। এবং আমার মনে হয় যদি কোশ্চেন একটু অন্য লাইনে হয়, বিশেষ করে যেটা চাচ্ছে এটা যদি হয়, তাহলে কিন্তু আপনার সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্ন আসে কমন পড়বে ইনশাল্লাহ। এখান থেকে কমন আসবে। আমি আপনাদের কমেন্ট দেখি একটুখানি। ক্লাসটা হারাই ফেলাইলাম। পাইছি আমরা। কি ইন্ডিয়ান আল্লাহ, আমি তো ক্লাস পাচ্ছি না। ক্লাস কি লেট হয়ে গেল আমার? ও আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
যেটা বলতেছিলাম এটা হলো যে বাকশাল বাংলাদেশে 232 দিন ছিল, এবং এখানে যে সমস্যাগুলো ছিল যে এখানে বাকশালের 4টি পত্রিকা ছিল। 4টি পত্রিকা ছাড়া সব বন্ধ ছিল। এই 4টি পত্রিকার নাম জানা খুবই জরুরি। এক হলো ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা পত্রিকা দুইটা, ইংরেজি পত্রিকা দুইটা, বাংলাদেশ অবজারভার, আরেকটা যেন কি বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ টাইমস অ্যান্ড বাংলাদেশ অবজারভার। এই 4টা পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ ছিল। এবং এখানে বাকশালের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল সেটা ছিল যে রাষ্ট্র, সরকার এবং দল একই ছিল। রাষ্ট্র, সরকারের দল একই গোষ্ঠী। এই কারণে একটা সমস্যা ছিল। রাষ্ট্র বলতে যাকে বোঝাতো, সরকার যাকে বলতো এবং দল যাকে বলতো, সবই একই গোষ্ঠী। এইটা একটা বড় সমস্যা ছিল বাকশালের। আর এখানে বলা হয়েছে যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল, BAKSHAL বাকশাল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দল ছিল 4টা। আর এখানে 232 দিন ছিল এই বাকশালের অবস্থান। আর বাকশাল সম্পর্কে যেটা মানে যে নির্দেশনা, এটা কিন্তু মার্চ মাসের 9 তারিখে, 9 মার্চ 1975, এটা হলো নির্দেশনা। আর বাকশালের মধ্যে যেটা ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট একেবারে স্থানীয় সরকার, এখানে মাঝখানে কেউ ছিল না। অর্থাৎ ইউনিয়ন পরিষদ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই দুইটা ছিল। ইউনিয়ন মিউনিসিপাল বলা হতো, ইউনিয়ন পরিষদ না, ইউনিয়ন ওটা ছিল ইউনিয়ন কাউন্সিল, নাম ছিল ইউনিয়ন কাউন্সিল। ইউনিয়ন কাউন্সিল থেকে একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাঝখানে অন্য কেউ ছিল না, মানে এটাকে বলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ছিল না। তো এইটার একটা সমস্যা ছিল। আর বঙ্গবন্ধুর শাসনামলের কিছু সমালোচনা, বঙ্গবন্ধুর সমালোচনার মধ্যে একটা বড় সমালোচনা ছিল রক্ষী বাহিনী। এটা ছিল রক্ষী বাহিনী। এই একটা ছিল বঙ্গবন্ধুর সমালোচনা। বঙ্গবন্ধুর আলোচনা তো পরীক্ষা আসবে না, কিন্তু বঙ্গবন্ধুর সমালোচনা একটা হলো রক্ষী বাহিনী, একটা হলো বিশেষ ক্ষমতা আইন, একটা ছিল দালাল আইন 1972-এর অপপ্রয়োগ। আপনার আইনটা ভালো, কিন্তু প্রয়োগ করছে অপপ্রয়োগ ভাবে, ট্যাগিং করতো, স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করত। সিরাজ শিকদার খুন, তারপর হলো দুর্ভিক্ষ, 74-এর দুর্ভিক্ষ। কয়েকটাই মূলত ছিল। রক্ষী বাহিনী ছিল 8 ফেব্রুয়ারি 1972 থেকে 1975 পর্যন্ত ছিল। 9 অক্টোবর 1975 পর্যন্ত ছিল। 9 অক্টোবর 1975। এবং এর যে প্রধান ছিল আসলে এম এন নুরুজ্জামান, ইনি ছিলেন প্রধান। সেক্টর কমান্ডার ছিল এম এন নুরুজ্জামান। নুরুজ্জামান, আমি বলছি ANM হবে, ANM নুরুজ্জামান, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি ছিলেন এর প্রধান।
রক্ষী বাহিনীর সদস্য ছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু নিজে, শেখ মুজিব নিজে ছিলেন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের সমালোচনা, শেখ মুজিবের সমালোচনা 18 থেকে 9 অক্টোবর পর্যন্ত 1975 পর্যন্ত। এর প্রধান ছিলেন এ.এন.এম নুরুজ্জামান। আর এর যেটাকে বলা হতো যে রক্ষী বাহিনীর 16,000 মেম্বার ছিল, 16,000 সদস্য। বিশেষ ক্ষমতা 1974 এই আইনের অপপ্রয়োগ হয়েছিল, অপপ্রয়োগ। বিশেষ ক্ষমতা কিন্তু এখনো আছে, এখন এটা কিন্তু ব্যবহার করা হয়। এবং এই আইনের একটা ধারা অনুসারে কিন্তু আপনার এই আইনের একটা ধারা অনুসারে এটার অনুসরণ করেই কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়। আর এই আইনের 24-1 ধারা অনুসারে শাস্তি প্রদান করা হয়। ধারা এবং একটা হলো ধারা, একটা হলো অনুচ্ছেদ। অনুচ্ছেদ হয় যে কোনো একটা মানে শর্তেরকে অনুচ্ছেদ বলা যায়, কিন্তু যখন শাস্তি থাকে তখন তাকে ধারা বলা হয়। যে কোনো মামলা, যে কোনো আইনের বা যে কোনো আইনের ক্ষেত্রে আর কি, শাস্তি যে আইনে থাকে, আইনের ক্ষেত্রে ধারা হয়, আইনের ছাড়া সব ক্ষেত্রে হলো অনুচ্ছেদ হয়। শাস্তি না থাকলে সেখানে অনুচ্ছেদ, আর শাস্তি থাকলে সেটা হলো আইন। শাস্তি থাকলে সেটা ধারা। 1972 এটার অপপ্রয়োগ হয়, অর্থাৎ এটা ব্যবহার করে ট্রেকিং করা হয়। সিরাজ শিকদার খুন, এটা আর হলো 74 দুর্ভিক্ষ। এই 74 দুর্ভিক্ষ যেটা হয়েছিল, এই দুর্ভিক্ষ আসলে কারণ ছিল দুর্নীতি। দুর্নীতির সূত্র যেটা, যেই 74 দুর্ভিক্ষ তদন্ত করে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, পভার্টি অ্যান্ড ফেমিন গ্রন্থের লেখক, পভার্টি অ্যান্ড ফেমিন এই ফেমিন গ্রন্থ লিখে 1998 সালে অর্থনীতিতে নোবেল পান ডক্টর অমর্ত্য সেন। এবং তিনি ডিরেক্ট বলছেন যে এখানে উৎপাদন কম ছিল না, ফসল কম হয়নি, দুর্ভিক্ষ তেমন দুর্যোগ ছিল না। সেক্ষেত্রে এই দুর্ভিক্ষের প্রধান কারণ বলছেন দুর্নীতি। এখানে সরকার বলছে 27,000 মারা গেছে, 27,000 মৃত্যু বাই হলো গভর্নমেন্ট। আর বেসরকারি হিসেবে যেটা আন্তর্জাতিক যে হিসাব, সেখানে বলছে 4.5 লাখ মৃত্যু হয়েছে। এবং এখানে কিন্তু এই যে ভাত দিয়ে হারামজাদা নয়তো মানচিত্র খাবো, রফি আজাদ, এটা শেখ মুজিবুর রহমানের সামনেই কবিতা তিনি লিখছেন যে ভাত দিয়ে হারামজাদা নয়তো মানচিত্র খাবো। আরেকটা বিষয় হলো সিরাজ শিকদার খুন। সিরাজ শিকদার খুন হন, উনি আসলে একজন কমিউনিস্ট বিপ্লবী ছিলেন। উনি খুন হয়েছেন 2 জানুয়ারি 1975। 2 জানুয়ারি 1975 তাকে খুন করা হয়। এবং উনি একজন কমিউনিস্ট নেতা ছিলেন এবং তিনি মানে শেখ মুজিব বিরোধী ছিলেন, ভারত বিদ্বেষী ছিলেন, ভারত বিরোধী এবং শেখ মুজিব বিরোধী ছিলেন সিরাজ শিকদার। এই 5টা ঘটনা মানে বেশি আলোচিত। আর এখানে জিয়াউর রহমানের একটা বিষয়, এই জিয়াউর রহমান কিন্তু 8ম বিচারপতি, অষ্টম রাষ্ট্রপতি, বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি। এবং এখানে একটা বিষয়, 1975-এর 15 আগস্টের পরে 6 জন রাষ্ট্রপতি হন। 6 জন 15 আগস্টের পরে মানে 1990 পর্যন্ত 6 জন রাষ্ট্রপতি হন। একজন হচ্ছেন যে খন্দকার মোস্তাক, আবু সাদাত মোহাম্মদ সায়েম খুবই অল্প সময় ছিলেন, সেই মোস্তাক। আর বঙ্গবন্ধুর পরে ছিল প্রথমে খন্দকার মোস্তাক, তারপরে ছিলেন সায়েমের পরে ছিলেন জিয়াউর রহমান যখন খুন হন তখন আবার জিয়াউর রহমানের খুন হওয়ার পরে হয়েছেন আব্দুল সাত্তার, তারপর হলো আহসান উদ্দিন চৌধুরী, আহসান, লাস্টে হয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদ। অর্থাৎ জিয়াউর রহমান
বঙ্গবন্ধু খুন হওয়ার পর কিন্তু সরাসরি প্রেসিডেন্ট হন নাই, প্রথমে মোস্তাক হয়েছেন, তারপরে সায়াম হয়েছেন। জিয়াউর রহমান 1977 এর এপ্রিলে তিনি রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছেন 77 সালের এপ্রিলের 21 তারিখে। আর জিয়াউর রহমান সেনাপ্রধান হয়েছেন 2 বার। সেনাপ্রধান উনি জিয়াউর সেনাপ্রধান হয়েছেন 2 বার। উনি প্রথম হয়েছেন 21 আগস্টের 21-20 পাওয়া যায়, হ্যাঁ 20 আগস্ট বলতে পারেন, 21 আগস্ট 20 আগস্ট 1975 এই সময় একবার হন 1975। এবং তিনি 3 নভেম্বর থেকে 7 নভেম্বর যখন জেল হত্যাকাণ্ড ঘটে, এই 4 দিন তিনি বন্দী ছিলেন। খালেদ মোশাররফ তাকে বন্দী করেছিলেন। তারপরে খালেদ মোশাররফকে হত্যা করে জিয়াপন্থী সৈনিকেরা তাকে মুক্ত করে 7 নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে। সবাই সেক্টর কমান্ডার ছিলেন, যারা ওই সময় এই কার্নেলস গুলো করছে সবাই সেক্টর কমান্ডার, অলমোস্ট সবাই। এবং খালেদ মোশাররফের আরো একজন সেক্টর কমান্ডার খুন হয়েছিলেন, নাজমুল হুদা না জানো কি উনি। তো 7 নভেম্বর তিনি আবার তিনি দ্বিতীয়বার 1975 আর কি, আগস্ট 1975, 3 থেকে 7 নভেম্বর 1975 তিনি বন্দী ছিলেন, কারণ এই সময় জেল হত্যাকাণ্ড ঘটে। অর্থাৎ যে পাকিস্তানি সরকারের 4 জন নেতা, খন্দকার মোস্তাক এবং শেখ মুজিব ছাড়া ওই সরকারের 4 জন সদস্য, তাদেরকে খুন করা হয়। একজন ছিলেন তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর। এই খুনের ইস্যুতে এই 4 দিন বন্দী ছিলেন জিয়াউর রহমান। এবং 1975 7 নভেম্বর তিনি দ্বিতীয়বার সেনাপ্রধান হন। সেনাপ্রধান হন 2 বার এবং রাষ্ট্রপতি হন তিনি 1977 রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং 78 সালে নির্বাচিত হন। প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, উনি 8ম রাষ্ট্রপতি ও প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। আমি আপনাদেরকে জিয়াউর রহমানের একটা ক্লাস শেয়ার করছিলাম। আগামীকাল কিন্তু তার জন্মদিন, 19 জানুয়ারি। আসলে আমি কালকে ভুল করছিলাম, 19 জানুয়ারি তার জন্মদিন। আজকে প্রোগ্রামটা হয়েছে এবং 19 জানুয়ারি জিয়াউর রহমানের জন্মদিন। এবং উনি হলেন প্রথম রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি এবং 8ম রাষ্ট্রপতি। এই দুটোর মধ্যে পার্থক্য আর কি। ভাই জিজ্ঞেস করে যে প্রথম রাষ্ট্রপতিকে, তখন বলতে হবে যে নির্বাচিত বললে জিয়াউর রহমান। ইলেক্টেড প্রেসিডেন্ট ইন 1978, 1978 সালে তিনি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হন। আমাদের ক্লাস আছে জিয়াউর রহমানের, ওনার ডাক নাম কিন্তু কমল। জিয়াউর রহমানের ডাক নাম হলো কমল। এবং ওনার মানে এখন পাইছি, রোগীর সমস্যার কোনো আশু সমাধান আছে? আপাতত নাই। বাংলাদেশ কংগ্রেস 3 স্টার দেওয়া বইতে কনটেক্সট আছে কোনো? ভাই এটা বাংলাদেশ কংগ্রেস বেসিক ভিউতে বাংলাদেশ কংগ্রেস কত পেজ আলাদা। এরপর আছে জিয়াউর রহমান 21 এপ্রিল 77 রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। 3 জুন 77 ইতিহাস। হ্যাঁ, 2টি বিষয় কি একটু লেগে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। নির্বাচিত রাষ্ট্রপতি 77 সালে তিনি রাষ্ট্রপতির পদ দখল করেছিলেন, মানে দখল বলতে তাকে শপথ পড়িয়েছিলেন। লাল সন্ত্রাস জিনিসটা একটু কি এখন বোঝানো যাবে না। 4.5 লাখ মানুষের মৃত্যুর জন্য বিচার হওয়া উচিত। 4.5 লাখ মানুষের মৃত্যুর জন্য বিচার হওয়া উচিত। হ্যাঁ, দুর্ভিক্ষ ছিল ওখানে, সে দুর্ভিক্ষের জন্য দায়ী তৎকালীন নাকি দুর্নীতি, এবং এটা বলছেন অমর্ত্য সেন, তার লেখা। এটা পড়ে বলছেন ওকে। যতটুকু আছে এখানে আলোচনার জিস্ট পয়েন্টগুলো আলোচনা করছি। আর জিয়াউর রহমানের যে 19 দফা, এটা একটু ভালো করে রিডিং করবেন।
জিয়াউর রহমানের মধ্যে আলোচনার মধ্যে কিন্তু এটা আছে 19 দফা। 19 দফা প্রথম দফা হলো সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আর শেষ হলো জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে ঐক্যতা। এটা এটা হলো তার লাস্ট, এবং এই 19টা দফা জিয়াউর রহমানের 19 দফা আন্দোলন 1977 হয়েছিল, এইটা পড়বেন। আর বাকি আছে আপনার হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ওটার সাথে আমি একবারে বাংলাদেশের পরিবেশ টরিবেশ সব একত্রে একটা এনজিওর একটা ক্লাস নেব। বাংলাদেশ যে এনজিও ব্যুরো হলো প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে, সেই ওয়েবসাইট দেখে পুরো এনজিওটা, এবার এনজিও গুরুত্বপূর্ণ জন্য আলাদা একটা ক্লাস নেব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।